মালয়েশিয়া গেলেই বেতন কমপক্ষে 25,000 টাকা, নিয়োগকর্তা দেবে যাওয়ার সব খরচ। 4.5 বছর পর বাংলাদেশ থেকে কর্মী নিতে দুই দেশের সমঝোতা স্মারক সই। বর্ডার গার্ডকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজেপি দিবসে প্রধানমন্ত্রী চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ। এবং 26 ডিসেম্বর 50টি বাস নিয়ে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। শুরুতেই চলবে ঘাটারচর কাঁচপুর পর্যন্ত, পর্যায়ক্রমে আওতায় আসবে বাকি রুট। মালয়েশিয়ায় গেলেই সর্বনিম্ন বেতন 25,000 টাকা। দেশটিতে নেওয়ার সব খরচ বহন করবেন নিয়োগকর্তা। 4.5 বছর পর বাংলাদেশ থেকে আবারও কর্মী নিতে সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশের মধ্যে। কুয়ালালামপুরে এই স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় প্রায় 4 বছর ভিসা বন্ধ থাকার পর আবারও কাজের সুযোগ মিলতে যাচ্ছে বাংলাদেশিদের। কর্মী নিতে রোববার কুয়ালালামপুরে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। চুক্তিতে কর্মীদের বাধ্যতামূলক বিমাসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মী নিয়োগের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি 1200 রিঙ্গিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে 2009 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর 2018 সালে প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগ সাজশে একটি চক্র 10 এজেন্সিকে নিয়ে সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে 2 বছরে 200 কোটি রিঙ্গিত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। আবারও বন্ধ হয়ে যায় জনশক্তি রপ্তানি। গেল সপ্তাহে মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। এরই প্রেক্ষিতে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে রোববার ভোরে মালয়েশিয়ায় পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সহ বাংলাদেশের প্রতিনিধি দল। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। 22 ডিসেম্বর প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। এছাড়া মালদ্বীপে অবৈধ শ্রমিকদের বৈধকরণ সহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানান তিনি। মালদ্বীপে ব্যাংকিং চ্যানেল, রেমিটেন্স পাঠানোর ব্যাংক একটা হওয়ার জন্য কথাবার্তা হচ্ছে। So we will encourage even সরকারি ব্যাংক হোক আর প্রাইভেট ব্যাংক হোক, we will encourage this. আমরা এই সফরে উই শুড মেক ইট এ পয়েন্ট যাদের অবৈধ আছে তাদের রেগুলারাইজেশন করতেছে। ইনফ্যাক্ট আমাদের বলছিল আপনারা কারণ অনেকে অবৈধ ভয় পায় রেজিস্ট্রেশন করতে, তো তখন বলছিল যে এদের বলেন রেজিস্ট্রেশন করতে, তাহলে তাদের জন্য সুবিধা। আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজেপিকে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনী এখন ত্রিমাত্রিক। সকালে বিজেপি দিবসে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, দেশপ্রেম ও সততা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই যেন বাহিনীর চেইন অব কমান্ড বা শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটে সেদিকেও বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত 200 বছরের বেশি পুরনো এই আধা সামরিক বাহিনী। সময়ের পরিক্রমায় সংস্কারের নানা পথ অতিক্রম করে এই বাহিনীটি এখন পরিণত হয়েছে ত্রিমাত্রিক ও প্যারামিলিটারি হিসেবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিজিবি দিবস উপলক্ষে রোববার সকালে সদর দপ্তর পিলখানায় ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে এই বাহিনীর উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তুলতে সব কাজ অব্যাহত রেখেছে সরকার। জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও সফলতা কম নয় বিজিবির। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। এ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেলেন্স অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। স্মরণ করিয়ে দেন বাহিনীর শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পর্কেও। সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরাচালান, মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনারা সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। পরে বিজিবি দিবস উপলক্ষে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৮ বিজিবি সদস্যকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এছাড়া পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সবশেষ বিজিবিতে সংযোজিত বিভিন্ন সরঞ্জাম, বুলেট প্রুফ এপিসি, এটিভি সহ সীমান্ত রক্ষার আধুনিক কৌশল সম্পর্কেও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় বাহিনীর সক্ষমতা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে শুরু হলো করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম। উদ্বোধনী দিনে নিয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ ৬ মন্ত্রীসহ কমপক্ষে ৬০ নাগরিক। অ্যাপ উপযোগী করার পরই SMS এর মাধ্যমে ষাটোর্ধ্ব নাগরিক ও ফ্রন্টলাইনারদের ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে বুস্টার ডোজ নেওয়ার তারিখ। তবে টিকার কোনো সংকট হবে না বলে জানান নীতি নির্ধারকরা। জয় বাংলা। সেই রুনু ভেরোনিকা কস্তার জয় বাংলা ধ্বনিতে কোভিড টিকা কার্যক্রমে আবারও নতুন মাইলফলক। যিনি পেয়েছিলেন দেশে করোনা ভাইরাসের প্রথম টিকা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেই নার্সের দেহে প্রয়োগের মধ্য দিয়ে শুরু বুস্টার বা তৃতীয় ডোজ কার্যক্রমের যাত্রাও। এটা খুবই সুরক্ষা এবং এটা আমাদের জন্য প্রয়োজন। মানসিকভাবে আমি শক্তিশালী হয়ে গেছি। বয়স বেশি হয়েছে, সেই জায়গাটার ক্ষেত্রে আমি মনে করি যে এটি একটি অসাধারণ চমৎকার একটি সিদ্ধান্ত। আমরা যেভাবে দিয়েছি আগেও SMS এর মাধ্যমে, এখনো SMS এর মাধ্যমেই সবাইকে জানানো হবে যে কে কখন কোথায় টিকা নেবে। ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে আরও যোগাযোগ রাখতে বলা হচ্ছে যে কিভাবে আপনার কোন প্রোটোকলে আমরা বুস্টার ডোজের পাশাপাশি সব চলমান থাকবে। প্রোগ্রামের মাধ্যমে যেটা আমরা করি সেটাও চলমান থাকবে। কোনো জায়গায় কোনো কিছু ব্যাহত হবে না। সাপ্লাইয়ের কোনো সমস্যা নাই, বরং আমরা যদি ভ্যাকসিনগুলো না দেই, যে আমাদের নতুন যে সাপ্লাই আসার কথা সেইগুলো বিলম্বিত হবে। বিজয়ের মাসে নগরবাসীকে শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা উপহার দিতে ২৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। ৫০টি বাস নিয়ে ঘাটারচর কাঁচপুর পর্যন্ত চালু হবে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের প্রথম ধাপ। নগর ভবনের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজয়ের মাসে রাজধানীর বুকে সবুজ রঙের বাস দিয়ে শুরু হতে যাচ্ছে বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রম। ২৬ ডিসেম্বর বিআরটিসি সহ ৭টি প্রতিষ্ঠানের বাস দিয়ে প্রকল্পের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড কাঁচপুর পর্যন্ত এই যাত্রাপথে আমাদের পাইলটিং, যেটা নমুনা হিসেবে আমরা শুরু করব ইনশাআল্লাহ আগামী ২৬শে ডিসেম্বর। আমাদের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, যদিও তিনি অসুস্থ, তিনি সশরীরে না পারলেও তিনি ভার্চুয়ালি ২৬শে ডিসেম্বর সকাল 10টাতে তিনি এটা শুভ উদ্বোধন ঘোষণা করবেন। রোববার সন্ধ্যায় বাস রুট রেশনালাইজেশন কমিটির এক সভায় বলা হয়, শুরুতে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর রুটে চলবে বাসগুলো। টিকিট সিস্টেমে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে 2 টাকা 15 পয়সা। ভাড়া হচ্ছে পার কিলোমিটারে 2 টাকা 15 পয়সা। আগের যে প্রজ্ঞাপন আছে সেটি রাখা হয়েছে। এই রুটে পুরাতন কোনো বাস না চললেও অন্য রুটের মাধ্যমে সমন্বয় করা হবে পুরাতন বাসগুলোর। ড্রাইভারদের দেওয়া হবে নির্দিষ্ট পোশাক। প্রকল্পের বাসগুলো থামবে নির্ধারিত যাত্রী ছাউনি ও টার্মিনালে। ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে মাতুয়াইলে।
কাজেই ফিটনেস নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র ফজলানুর তাপস। মালিক পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। আমাদের পক্ষ থেকে আমরা সব প্রকার সহযোগিতা দিয়ে আসছি এবং কোন বিষয়ে সহযোগিতা করবেন, এই যে রোড ফ্রাঞ্চাইজির ব্যাপারে। নগরবাসীকে পরিকল্পিত পরিবহন সেবা দিতে খুব শিগগিরই এ প্রকল্পের অধীনে সকল রুটে পরিবহন ব্যবস্থা চালু করা হবে। জাওয়াদুন্তু, সময় সংবাদ, ঢাকা। টানা 3 দিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রায় 400 কোটি টাকার ব্যবসা হয়েছে। পাশাপাশি চলতি বছর রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে এখানে। হোটেল কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা বাড়ানো গেলে আরও বেশি ভ্রমণে আগ্রহী হবেন বিনোদন প্রেমীরা। আর ভবিষ্যতে নানা অব্যবস্থাপনা দূর করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ চেম্বার কর্তৃপক্ষের। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। এবার বিজয় দিবস ও সাপ্তাহিক মিলে টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে ছুটে আসেন 5 লাখের বেশি ভ্রমণ পিপাসু। সাগরের নীল জলরাশিতে মেতে ওঠেন তারা। পাশাপাশি কেনাকাটায় ব্যস্ত ছিলেন সৈকত পাড়ে বার্মিজ পণ্যের দোকান, আচার, সুটকি ও শামুক ঝিনুকের দোকানে। ফলে ব্যস্ত সময় পার করেছেন দোকানদাররাও। বেচা কিনা ভালো হইতেছে আমাদের। এখন আমরা 2-3 দিনে 70-80, কেউ 1 লাখ টাকারও ব্যবসা করেছে 3 দিনে। টানা ছুটিতে 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ ছিল মানুষের ঠাসা। অনেকে রুম না পেয়ে রাত্রি যাপন করেছেন বাসে। প্রশাসন অবশ্যই আছে পজিটিভ এবং টুরিস্ট পুলিশও আছে পজিটিভ। আমার মনে হয় তাদের আরেকটু লোকবল বাড়ালে কিন্তু তারা কিন্তু জিনিসটাকে কিন্তু আরো এক্সপ্লোর করতে পারে। আর চেম্বারের পরিচালক জানালেন রেকর্ড পর্যটক আগমনে 3 দিনে 400 কোটি টাকার ব্যবসা হয়েছে। আর অব্যবস্থাপনা দূর করতে সবাইকে সমন্বয় করার পরামর্শ তার। এবারে মিসম্যানেজমেন্টটা এটা অনাকাঙ্ক্ষিত, আশা করি ভবিষ্যতে যাতে এটা না হয়। পর্যটন নগরী কক্সবাজারে সৈকতের পার ঘেঁষে রয়েছে 1000-এর বেশি বার্মিজ পণ্যের দোকান। রয়েছে সহস্রাধিক ফটোগ্রাফার, ওয়াটার ও বিচ বাইক চালক, কিটকট ব্যবসায়ী এবং হকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলার মাঠের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের মেয়র। সকালে মিরপুরের জল্লাদখানা বধ্যভূমির পাশে শিশু পার্ক উদ্বোধন করে একথা বলেন তিনি। অপরিকল্পিত ঢাকায় নেই শিশুদের খেলাধুলার জন্য পর্যাপ্ত পরিসর। এরই মাঝে শহরবাসীর মনে আশা জাগিয়েছে মিরপুরের শিশু পার্ক। শহরের যান্ত্রিকতা থেকে একটু স্বস্তির আশ্রয় হবে এই পার্কটি, এমনটাই আশা সবার। উদ্বোধনের শুরুতেই শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে পার্কটি। অভিভাবকদের মাঝেও ছিল উচ্ছ্বাস। মাদকসেবী ও জুয়ারিদের কাছ থেকে দখলমুক্ত করে এ পার্কে স্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক দেয়ালচিত্র ও শিশুদের জন্য বিভিন্ন রাইড। এ উদ্যোগে খুশি এলাকাবাসীও। আমার অনেক ভালো লাগছে। আগে আমাদের খেলার জায়গা ছিল না, এখন আমাদের খেলার জায়গা হয়েছে। এদের এসে ভালো লাগতেছে, খেলতে পারতেছি, অনেক মজাই হইতেছে। রাস্তায় খেলতে তো খেলার কোনো জায়গা ছিল না, এখন আমরা এখানে একটা মাঠ পাইছি খেলার জন্য। মেয়র মহোদয়ের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। পরিবেশটা খুব শৃঙ্খলাভাবে এখন সৌন্দর্য আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর হতে আমাদের জন্য উপকারিত হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাদক ও সন্ত্রাসমুক্ত এক বাসযোগ্য শহর গড়ে তুলতে সকলের অংশগ্রহণ আশা করেন উত্তরের মেয়র। যত বেশি খালি জায়গার মধ্যে আমরা উন্মুক্ত রাখতে পারবো, তত ভালো কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে। আপনারা দেখুন ওখানে বাচ্চারা কিভাবে খেলছে, যারা খেলছে ওরা পথ শিশু, ওদেরও কিন্তু রাইট আছে সমানভাবে এই শহরে খেলার জন্য, ওদেরও রাইট আছে সমানভাবে বেঁচে থাকার জন্য। পার্কটিতে আছে মুক্ত মঞ্চ, খেলাধুলার সরঞ্জাম, দেয়ালচিত্র, পাবলিক টয়লেট ও উন্মুক্ত বসার স্থান। শিশুদের মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে এ পার্ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সকলের। ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কাজী তানভীর আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ফুসফুস সিআরপিকে বাঁচাতে একমত হয়েছে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ। গত 7 মাস ধরে নানা ব্যানারে প্রতিবাদ হচ্ছে এখানে বেসরকারি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে। সেই প্রতিবাদী মিছিলে সামিল এবার শিল্পীরাও। সিআরবি রক্ষায় 21 শিল্পী তাদের শিল্পকর্ম ও পারফরমেন্স নিয়ে রাজধানীর বেঙ্গল আর্ট গ্যালারিতে আয়োজন করেছে এক ব্যতিক্রমী প্রতিবাদী প্রদর্শনীর।
নগরায়নের অপরিমাণ দর্শিতে প্রকৃতির অনেক দান হারিয়ে নিঃস্ব হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। সিআরবি ভবনকে ঘিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েকশো শতবর্ষী গাছ, ছোট বড় পাহাড় টিলা আর নজরকাড়া বাংলো। তাই নগরবাসীর কাছে শহরের এই স্থানটি ফুসফুস হিসেবেই পরিচিত। সেই ফুসফুসকে ধ্বংস করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে সোচ্চার চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। এবার সেই প্রতিবাদ জাতীয়ভাবে চিত্রকর্ম ও পারফরমেন্সের মাধ্যমে দেশের মানুষের কাছে তুলে ধরলেন 21 শিল্পী, যার মর্মবেদনা সিআরবির গণ্ডি পেরিয়ে দেশব্যাপী। প্রদর্শনীতে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার ব্যক্ত হয়েছে একান্ত নিজস্ব শিল্প ভাষায়। আমার ছবিতে পোয়েটিক হিসেবে আমি মেঘটাকে সবুজ রঙে বর্ণিত করেছি। সেখানে দেখানো হয়েছে যে সবুজ মেঘ হয়ে উড়ে চলে যাচ্ছে। প্রকৃতিকে জিজ্ঞেস করি না আসলে প্রকৃতি কি চাচ্ছি বা প্রকৃতি কি বলতে চাচ্ছে। প্রকৃতি পরিবেশ এটাকে রক্ষা করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এই প্রতিবাদ করছে। আমরাও শিল্পীরাও মনে করলাম যে আমরাও এই বিষয়টিকে নিয়ে ছবি আঁকব। পূর্ণাঙ্গ একটা হাসপাতাল করার জন্য অনেক জায়গা রয়েছে, সেখানটায় ওনারা চলে যায়। কোনো ক্রমেই এখানে কোনো বাণিজ্যিক স্থাপনা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। রেলওয়ে কর্তৃপক্ষ সিআরবি এলাকায় সরকারি বেসরকারি অংশীদারিত্বে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে, যার বিরোধিতা করে প্রতিবাদ হয় বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশে বিদেশে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালে ওঠার মিশনে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এই মুহূর্তে কমলাপুর স্টেডিয়ামে আছেন রিপোর্টার SM ইকবাল। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকবাল, মৌটুসী বলা যেতে পারে একেবারে শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসানো। এখন পর্যন্ত 12টি গোল প্রতিপক্ষের জালে উপহার দিয়েছে বাংলাদেশের মেয়েরা, যেটি হচ্ছে এর আগেও আমি বলছিলাম যে প্রতিপক্ষ শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে কিন্তু অনেকটাই পিছিয়ে, অর্থাৎ বাংলাদেশ বেশ আত্মবিশ্বাসী হয়ে এই ম্যাচে মাঠে নেমেছিল। মৌটুসী, আমি আপনাকে জানিয়ে রাখি বাংলাদেশ কিন্তু প্রথম সারির যে প্রথম একাদশ, প্রথম পছন্দের যে একাদশ, যেটা হচ্ছে গোলাম রব্বানী ছোটন সবসময় সেট করে থেকেছেন এর আগের 3 ম্যাচে, সেই একাদশের 5 জনকে কিন্তু বিশ্রামে রেখে এই একাদশটি সাজিয়েছিলেন। অর্থাৎ আমরা জানি যে আমাদের পরবর্তী ম্যাচ, অর্থাৎ বাংলাদেশ আগে থেকে আত্মবিশ্বাসী ছিল যে ফাইনাল নিশ্চিত করবে ভারতের বিপক্ষে। ম্যাচটি হতে যাচ্ছে 22 ডিসেম্বর ফাইনাল। তার জন্য প্রথম একাদশের 5 জনকে বিশ্রামে রেখেই কিন্তু একাদশটি সাজিয়েছিলেন এবং হয়তো অনেকেই প্রত্যাশা করেছিলেন যে প্রথম সারির 5 জন ফুটবলার নেই, সুতরাং বাংলাদেশ এই ম্যাচে কোনোভাবেই কোনো রকম হয়তো জয় পাবে, সেক্ষেত্রে 3-4 গোলের একটা ব্যবধান হতে পারে। কিন্তু যারা বাংলাদেশের সাইড বেঞ্চে বসে থাকেন নিয়মিত, তারা যে এতটা ভালো খেলবেন সেটা ছিল একেবারেই মানে অপ্রত্যাশিত। আমরা দেখেছি যে এই শ্রীলঙ্কাকে এর আগে নেপাল 6 গোলে ডুবিয়েছে, ভারত 5 গোল দিয়েছে এবং ভুটানও কিন্তু এই দলটাকে 5 গোলে ডুবিয়েছিল। কিন্তু বাংলাদেশ যে তাদের 12-0 গোলে বিধ্বস্ত করবে এটা ছিল একেবারেই কল্পনাতীত। এখান থেকে বোঝা যায় যে আসলে বাংলাদেশের নারী ফুটবলের, অন্তত অনূর্ধ্ব-19 দলের 19-এর যে দলটা রয়েছে সেই নারী দলের পাইপলাইন কতটা সমৃদ্ধ। মূল একাদশে যারা আছেন তারা তো অবশ্যই ভালো ফুটবলার এবং অ্যাট দ্য সেম টাইম যারা হচ্ছে সাইড বেঞ্চে নিয়মিত বসে থাকেন তারাও সুযোগ পেলে যে নিজেদের সেরাটা দিয়ে প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন, সেটা কিন্তু হচ্ছে আমরা এই ম্যাচে দেখতে পাচ্ছি। এই ম্যাচে মানে একেবারে বলা যেতে পারে যে গোলের বন্যা চলছে এবং আমরা কিছুক্ষণ পরপরই যে একটা গোলের বর্ণনা লিখতে গিয়েই হঠাৎ করে আবার দেখি যে পাশ থেকে হর্ষধ্বনি, দর্শকদের সমস্যার উল্লাস যে বাংলাদেশ আরও একটি গোল করেছে। একদম দ্বিতীয়ার্ধে বলা যেতে পারে প্রতিপক্ষ বাংলাদেশের সামনে কোনো রকমের কোনো চ্যালেঞ্জই দাঁড় করাতে পারেন এবং এর আগেও বলেছি যে ম্যাচটা মূলত কিন্তু হচ্ছে এক অর্ধে, অর্থাৎ শ্রীলঙ্কা যখন যে অর্ধ থেকে তাদের অবস্থান করছে সেই অর্ধেই কিন্তু ম্যাচ হচ্ছে। আমরা কিছু এখনও দেখতে পাচ্ছি যে আমাদের গোলকিপার কিন্তু এখন পর্যন্ত একদম অলস ঠায় দাঁড়িয়ে আছে, একটি বলও কিন্তু তিনি ধরতে পারেনি। অর্থাৎ শ্রীলঙ্কা বাংলাদেশের রক্ষণে কোনো রকমের আক্রমণই সৃষ্টি করতে পারেনি। তবে একটি জিনিস মনে রাখতে হবে, ওতে আত্মবিশ্বাসী হওয়া যাবে না। 22 তারিখ যে ফাইনাল রয়েছে ভারতের বিপক্ষে, সেই ফাইনালে দুর্দান্ত পারফর্ম করতে হবে এবং এই আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে। একই সঙ্গে যে ভুলগুলো হয়েছে এর আগের 3টি ম্যাচ এবং আজকের ম্যাচে যে ছোটখাটো যে ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলো থেকে যদি বাংলাদেশ বেরিয়ে আসতে পারে তাহলে আমরা প্রত্যাশা রাখতেই পারি যে বাংলাদেশ এবারের অনূর্ধ্ব-19 যে নারী সাব চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেই সাব চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতবে। তো মোটামুটি আমার কাছে এই ছিল সবশেষ। কমলাপুর স্টেডিয়াম থেকে অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর জানাচ্ছিলেন সহকর্মী SM ইকবাল। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। মালয়েশিয়া গেলেই বেতন কমপক্ষে 25,000 টাকা, নিয়োগকর্তা দেবে যাওয়ার সব খরচ। 4.5 বছর পর বাংলাদেশ থেকে কর্মী নিতে 2 দেশের সমঝোতা স্মারক সই।
বর্ডার গার্ডকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজেপি দিবসে প্রধানমন্ত্রী চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।